লবণ চাষী পরিবারের সন্তান, দেশের বরেণ্য বুদ্ধিজীবী, মহাস্কলের কৃতি সন্তান জনাব অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। জনাব অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান এখন বক্তব্য রাখবেন। সমবেত বন্ধুগণ এবং সাংবাদিকগণ, বাংলা ভাষায় একটা কথা আছে, যার নুন খায় তার গুণ গাইতে হয়। বাংলাদেশ যারা লবণ উৎপাদন করে তাদের গুণ আগে তাদেরকে বদনাম করে, তাহলে এটা হবে নির্মম খারাপ। আপনারা জানেন নির্মিত বলে নির্মম বাংলাদেশ। বর্তমান সরকার যে লবণ আমদানি নীতি নিয়েছে, এটা দেশের যারা লবণ উৎপাদক তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ। এটা নির্মম খারাপের পরিয়ে দেখতে বলা হয়। আমরা চাই বাংলাদেশে একটা লবণ শিল্প গড়ে উঠুক এবং সহায়ক কর্মসূচি না নিয়ে সরকার যদি আমদানি নীতি অব্যাহত রাখে তাদেরকে সেভাবে বন্ধ করা হবে। আপনারা জানেন 100 বছর হয় নাই, মহাত্মা গান্ধী 1931 সনে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন গুজরাটে। কেন করেছিলেন? তখন 100 বছর আগে ইংরেজ সরকার এই দেশে সমুদ্রের পানি শুদ্ধ করে লবণ তৈরি করার নীতি ঘোষণা করেছিল। তখন বিলেত থেকে লবণ আমদানি করার জন্য সুবিধা করার জন্য দেশে লবণ উৎপাদন সম্পূর্ণ বন্ধ করেছিল আইন করে। সেই আইন ভঙ্গ করার জন্য মহাত্মা গান্ধী কয়েকশো মাইল দূর থেকে হেঁটে গিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে গুজরাটের সমুদ্র উপকূলে একটা জায়গা নাম হলো দণ্ডি, সেখানে তিনি আইন ভঙ্গ করেছিলেন। আমাদের মনে হচ্ছে আমাদের দেশ এখন আর স্বাধীন হয়নি। ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার এদেশীয় লোকদের লবণ উৎপাদন নিষিদ্ধ করেছিল, বিলেতি লবণ এদেশে বিক্রি করা। এখন আমাদের দেশীয় স্বাধীন সার্বভৌম দেশের সরকার ঠিক একই নীতি পুনরাবৃত্তি করছেন। যেখানে দেশে যে লবণ উৎপাদিত হয় এটা দেশের খাওয়া দাওয়া অথবা ভোক্তার কাজ ছাড়াও শিল্প কারখানায় লবণ ছাড়া চলে না। লবণ হচ্ছে এমন একটা উপাদান, আমরা আগে বেতন দেওয়াটাকে এখন ইংরেজিতে স্যালারি বলে। স্যালারি মানে হচ্ছে লবণ দিয়ে বেতন দেওয়া হচ্ছে। লবণ ছিল এক সময় টাকার বিকল্প, কারণ সবার লবণ লাগে। খাদ্যে যদি লবণ না হয় যত মজার গুরুত্বই হোক না কোনো মজা হবে না। কাজে এই সর্বজন সম্মত লবণ যদি দেশে উৎপাদনের মতো আমাদের এত সহজ উপায় আছে, আমাদের শুধু লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের প্রশ্ন হচ্ছে না, সারা দেশের চাহিদা মেটানোর মতো লবণ আমরা তৈরি করতে পারি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ এবং অর্থবহ করার জন্য আমাদের শিল্প কারখানার বিকাশের পথে লবণ একটা অপরিহার্য। তো এই কারণে আপনারা দেখছেন বর্তমানে আমাদের চাষিদের, শ্রমিকদের, সাধারণ মানুষের কোনো রকমেরই অংশগ্রহণ নাই। এইটাই হচ্ছে মূল সংকট। এই সংকট যদি আমরা সমাধান করতে চাই, আমরা যদি যুক্তির পথে না আসি তাহলে মানুষ ভাঙনের পথে যায়। এই জন্য বলি আজ বাংলাদেশে একটা রাজনৈতিক অচলাবস্থা চলছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেটা আশা করেছিলাম সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের উপর যে অত্যাচারের খড়গ নেমে গেছিল তা কিছুটা হলেও হালকা করবে। সেটা আমরা দুঃখের জন্য বলতে বাধ্য। এই নতুন করে হঠাৎ এই ভরা মৌসুমে নতুন লবণ উৎপাদনের সময় নতুন করে বিদেশ থেকে লবণ আয়নের সিদ্ধান্ত কিছুতেই শুধু চাষিদেরকে নয়, এটা দেশের স্বাধীনতা বিরোধী কাজ। দেশে যদি শিল্প বিকশিত না হয় আমরা পরনির্ভরশীল থেকে যাবো। একদিন স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। আমরা স্বপ্ন দেখছিলাম এদেশের মানুষ না খেয়ে থাকবে না। আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে, পতাকা হয়েছে, জাতিসংঘের সদস্যপদ পেয়েছে। কিন্তু আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা আসল দিক, তার খেয়ে পরে থাকা, তার বাসস্থানে, তার অর্থনৈতিক সমৃদ্ধির সেই স্বপ্ন এগুলো পূরণ হয়। কাজে আমি একটা কথাই বলবো, এখানে আন্দোলন করতে যারা এসছেন তারা শুধু কক্সবাজার থেকে, চকরিয়া থেকে, মহেশখালী থেকে, কুতুবদিয়া থেকে এসেছেন। কিন্তু এই আন্দোলন একটা কথা আমি যোগ করতে চাই, আপনারা যা বলেছেন, এটা শুধু কক্সবাজারের আঞ্চলিক আন্দোলন নয়, এটা বাংলাদেশের জাতীয় শিল্প বিকাশের আন্দোলনের একটি অংশ। এটা বলে গেলে চলবে। বাংলাদেশে কি আধুনিক শিল্প প্রতিষ্ঠিত হবে? আমরা যে পরনির্ভরশীলতার
অধীনতার হাত থেকে আদৌ কোনোদিন মুক্তি পাবো, তাহলে সেই মুক্তির পথ কি? আমরা জানি লবণ একটা মিশ্র শিল্প। আমরা কথায় কথা লিখেছি লবণ চাষি, তার মানে এটা কৃষির অন্তর্গত। আবার একই কথা আমরা যে লবণ শিল্প, তাহলে এটা শিল্পের অন্তর্গত। আমরা আধুনিক অর্থনীতিকে তিন ভাগে ভাগ করি। প্রাথমিক শিল্প হচ্ছে কৃষি, দ্বিতীয় শিল্প হচ্ছে শিল্প কারখানা, আমার তৃতীয় সেক্টর আছে সেটা হচ্ছে আমাদের সার্ভিস, আমাদের উচ্চশিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের যত অন্য কাণ্ড কারখানা। কাজেই আমরা যদি গোড়াতেই গলত রাখি, তাহলে আমাদের দেশ কখনো বিকশিত হবে না। আজকের এই সমাবেশের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টার কাছেও আহ্বান রাখতে চাই, আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। এইটা সমাধানের উচিত সমস্যা নয়, শুধুমাত্র গোষ্ঠী স্বার্থে, কতগুলো ব্যবসায়ী এবং শিল্প গ্রুপ সিন্ডিকেটের স্বার্থে, কয়েকটা গ্রুপের সাথে এই আমদানি নীতি নেওয়া হয়েছে। যদিও উপদেষ্টারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের মৌসুমে, তাদের মেয়াদকালে তারা নতুন করে কোনো লবণ আমদানি সিদ্ধান্ত নেবেন। যেখানে চাষিরা যেখানে 5 টাকা মূল্য পায় না, আমাদের 40 টাকা দিয়ে বাজারে লবণ কিনতে হয় কেজি প্রতি। এতে বোঝা যায় বিরাট অন্যায়টা কোথায় হচ্ছে। এই যে মধ্য স্বত্বভোগীরা চাষিদেরকে বঞ্চিত করে এবং ভোক্তাদেরকেও লজ্জিত করে নিজেরা একটা বিপুল পরিমাণ মুনাফা খসিয়ে দিচ্ছে। সেই মুনাফা জিপি এবং মুনাফা ক্ষেত্রের স্বার্থে সরকারের যে অংশ এই আমদানিকে সম্মতি দিয়েছেন, তারা তাদের স্বার্থে কাজ করছেন। এটা বুঝতে হবে যে এখানে একটা সংগ্রাম চলছে সাধারণ চাষি এবং শ্রমিক এবং লবণ উৎপাদকদের সাথে এই দেশের যারা মুনাফাবাদী ব্যবসায়ী সমাজ তাদের। এখন সরকারকে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে না মুষ্টিমেয় সংখ্যালঘু মুনাফাখোর ব্যবসায়ীদের সাথে লঙ্ঘন করবে, রক্ষা করবে? এটা আজকের ক্ষেত্র সমাবেশে আমরা যে কথা বলছি, এটা যদি সরকার মেনে নেয় ভালো, এবং তারা যদি অবিলম্বে এই আমদানির সিদ্ধান্ত স্থগিত, কমপক্ষে স্থগিত না করে, তাহলে আন্দোলন আরো ব্যাপক ছড়িয়ে পড়বে। তখন এই দায়িত্ব কে নেবে? আমি আপনাদের আহ্বান জানাই, যারা কর্মসূচি সম্মত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। অনুষ্ঠান আয়োজন করার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম।